দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন, আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে আপনাদেরকে রাজনীতি নানা রকমের মারপ্যাচ অথবা সেই রাজনীতি কেন ঘটছে, কি জন্য ঘটছে, বিশ্বের নানা প্রান্তে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে। আর সবকিছু মিলিয়ে আসলে এখন যে অবস্থা বিশ্বব্যাপী, সেটি একটি জিনিস, সেটি হচ্ছে আপনারা এরই মধ্যে জানেন, সেটি ইরান আমেরিকা যুদ্ধ। সেই যুদ্ধ শেষ হবে কিনা, সেই যুদ্ধের ডিলে পৌঁছাবে কিনা, বা হরমুজের নিয়ন্ত্রণ কিভাবে ঠিক হবে, এই সব ব্যাপার নিয়ে এখন আসলে মূলত পুরো বিশ্ব জুড়ে তোলপাড় বলা যায়, টালমাটাল এরকম একটি অবস্থা। ব্লকেট, আবার ইরানের পক্ষ থেকে ক্লোজড, একবার ওপেন হয় একবার ক্লোজড হয়। তো সবকিছু যখন ঘটছে, কিন্তু পাশাপাশি আবার দুই দেশ তাদের মধ্যে নেগোসিয়েশনও চালিয়ে যাচ্ছে, কথা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বারবার ওনার যে ট্রুথ সোশ্যাল হ্যান্ডেল, উনি সেখানে নানা রকমের এক্স হ্যান্ডেলে উনি বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন। একবার এক এক রকম করা কথা বললেও সব কিছুর সামারি একটাই, যে উনি চায় যে দ্রুত একটি ডিলে পৌঁছাক। কিন্তু ইরানের পক্ষ থেকেও আবার একই রকম বক্তব্য, তারাও চেষ্টা করছে যে ডিলে পৌঁছানোর ব্যাপারে, কিন্তু তাদের কিছু শর্ত রয়েছে, এবং সেই শর্ত, ডিলে পৌঁছানো সব কিছু ছাপিয়ে এখন যে অবস্থা, যে আগামী বুধবার ডেডলাইন, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, আগামী বুধবার শেষ হতে যাচ্ছে, এবং এর মধ্যে যদি ডিলে পৌঁছানো না যায়, তাহলে ইরান আমেরিকা যুদ্ধের ভবিষ্যৎ কি? যুদ্ধ কি আবার শুরু হবে? এবং এরই মধ্যে আমরা দেখলাম যে যতই ব্লকেট থাকুক আর যাই থাকুক না কেন, ক্লোজ থাকুক, এই গত সোমবারের মধ্যে প্রায় 16টি শিপ হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয়েছে। আবার পাশাপাশি লেবানন এবং ইসরায়েল, তারাও নিজেদের মধ্যে একটি সিজফায়ারের ব্যাপারে আলোচনা করছে। 10 দিনের সিজফায়ার এর মধ্যে শুরু হয়ে গিয়েছে। তো বুঝাই যাচ্ছে এই যুদ্ধ কিছুটা হলেও, মানে খানিকটা বলা যায় যে শেষের পথে, যদিও বা সেটি বুধবারের একটি ডেডলাইন রয়েছে। এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মুহূর্তে কিছুক্ষণ পরে পাকিস্তানের রওনা দিবেন। পাকিস্তানে তিনি বসবেন আলোচনা করতে, আবার ইরানের যে ডেলিগেটস, তাদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা। হয়তো বা সবাই আশা করছে এই আলোচনায় কোনো একটা ফল আসতেও পারে। আর এসব ব্যাপারে কথা বলতে, এই ব্যাপারগুলোর বাঁক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগ হচ্ছেন, উনি মোহাম্মদ রেজা চৌধুরী, সোসিও পলিটিক্যাল অ্যানালিস্ট। রেজা ভাই, আপনাকেও স্বাগত। মাহমুদ রেজা চৌধুরী। মোহাম্মদ রেজা চৌধুরী, মাহমুদ রেজা চৌধুরী, দুঃখিত আমি। ধন্যবাদ রেজা ভাই আপনাকেও আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং রেজা ভাই এবং মাহমুদুল্লাহ ভাই, আপনারা তো আসলে যখনই আলোচনায় বসছেন, আমাদের সঙ্গে এই দর্শকদের জানানোর জন্য, ঠিক এই মুহূর্ত থেকে আর মাত্র 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত যে ডেডলাইন, সেটি শেষ হতে চলল। এবং পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের ডিলের ব্যাপারে আলোচনা, সেটিও অনগোয়িং। ভাইস প্রেসিডেন্ট কিন্তু এরই মধ্যে রওনা দিয়েছেন, উনি পাকিস্তানে পৌঁছাবেন। তার সঙ্গে উইটকফ, জ্যারেড কুশনার সহ আরও বড় ডেলিগেটসরা অনেকেই আছেন। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনাকে দিয়েই শুরু করি, যে যেটাকে বলা হচ্ছে ডেডলাইনের আগে ডিল। আপনি কি মনে করেন, ডেডলাইনের আগে ডিল হতে পারে? একটু কষ্টকর হবে, কিন্তু মোটামুটি তো একটা হয়তো কথাবার্তা হচ্ছে। দুই পক্ষের উপরে চাপ আছে। যুক্তরাষ্ট্রের উপরে, আন্তর্জাতিক বিভিন্ন মহলে যুক্তরাষ্ট্র মানে চাচ্ছে ইরানের থেকে, যুক্তরাষ্ট্রের যে দাবি, ইরানের যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম, সেগুলো সবগুলো তাদেরকে হস্তান্তর করার জন্য এটা একটা দাবি। ইরান বলছে যে এরকম কোনো কথাই হয়নি। যাই হোক, যুক্তরাষ্ট্র বলছে এটা একটা। আর একটা হচ্ছে, আমরা যা শুনেছি বিভিন্ন পত্রপত্রিকায়, সে দেশের যে তাদের মিসাইল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র মেকিং এর যে ক্যাপাসিটি, সেগুলো বন্ধ করে দিতে হবে সব, এই আর কি। তো ইরান সেগুলোতে রাজি হবে বলে মনে হচ্ছে না। এবং এই কিছুক্ষণ আগে পর্যন্ত টানাপোড়েন চলছিল, জেডি ভান্স সত্যি রওনা হয়েছেন কিনা, তিনি যাবেন কিনা। প্রথমত এটাই বলা হচ্ছিল তিনি না গিয়ে অন্য কেউ যাবেন। সর্বশেষ তথ্য হচ্ছে তিনি যাচ্ছেন। সেই সাথে প্রেসিডেন্টের জামাতা এবং প্রেসিডেন্টের একজন দূত, তিনি ম্যানহাটানের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী উইটকফ, রাশার সাথে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে কথাবার্তা বলছেন ট্রাম্পের বিশেষ দূত হিসাবে। তার জামাতা কুশনার, এরা সহায়তা যাচ্ছেন ভান্স।
তো এরা সহ এই ভ্যান ছাড়া এই দুইজন সহ এর আগে ইরানের সাথে যে 2 দফা কথাবার্তা হচ্ছিল, কথাবার্তার মধ্যখানে আবার যে হঠাৎ করে আক্রমণ শুরু হয়ে গেল ইরানে, সে সময় কিন্তু এই 2 ব্যক্তি আলাপ আলোচনা জড়িত ছিলেন। তখন মনে করা হচ্ছিল যে একটা আলোচনা হবে, এটা যুদ্ধবিরতির আগের কথা, যুক্তরাষ্ট্রের আক্রমণের আগের কথা। তো এখন কি হয় বলা মুশকিল। পাকিস্তান চেষ্টা করছে, পাকিস্তানের সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর প্রধান আর্মির প্রধান জেনারেল আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি ইরানে গিয়েছিলেন, তাদেরকে অনুরোধ করে এসছেন আবার ডেলিগেশন পাঠানোর জন্য। ইরান কিন্তু মানে বলছে যে এদেরকে ট্রাস্ট করতে পারছি না আমরা, তাদের নির্ভরযোগ্যতা, বিশ্বাসযোগ্যতার এখানে সংকট আছে। তো সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত। আমার কেন যেন মনে হয় 2 পক্ষের উপরে যেমন চাপ আছে ইরান, আমি নিশ্চিত যে ইরান চাচ্ছে মোটামুটি ভাবে একটা সমাধান হোক। কিন্তু এর ফাঁকে আর কি কি হয়েছে, এই যুদ্ধবিরতির পর একটা হচ্ছিল যে ইরান ঘোষণা করে দিয়েছিল হরমুজ প্রণালী আমরা উন্মুক্ত করে দিচ্ছি, আমরা কোনো বাধা দেব না ওখান থেকে। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন ইরানের বন্দরে থেকে কোনো জাহাজ বাইরে যেতে পারবে না, বন্দর মুখে কোনো জাহাজ বাইরে থেকে যেতে পারবে না। এই ব্লকেট করে দিলেন ইরানের সমস্ত বন্দরগুলো। ব্লকেট করার পরে ইরান সাথে সাথে বললো যে না, হরমুজ প্রণালীর ব্লকেট যে তারা তুলে দিয়েছিল, উন্মুক্ত ঘোষণা করেছিল, সেটা থেকে তারা পিছনে সরে এসে বললো যে না, আবার আগের মতো হরমুজ প্রণালী তারা ব্লকেট রাখবে। তো এই টানাপোড়েন চলছে। এখন কে প্রথমে ব্লিং করে এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে ইরান আমার মনে হয় একেবারে তার সমস্ত কিছু ছেড়ে দেবে, এটা নাও হতে পারে। এখানে বিশ্বাসযোগ্যতার কথাতে যেটা বলা হচ্ছে, তারা ঢাল নাই, তলোয়ার নাই, নিধেরাম সর্দার হয়ে সব ছেড়ে দেবে, তখন তাদেরকে তো মানে অতি দ্রুত খতম করে ফেলা যাবে, এটা একটা। আবার প্রেসিডেন্ট ট্রাম্প যেটা ঘোষণা করেছেন, যদি এর ভিতরে তারা রাজি না হয়, তাহলে ইরানের প্রত্যেকটা সেতু, অনেকগুলো সেতু তো এর মধ্যে ধ্বংস করা হয়েছে, এবং প্রত্যেকটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সবগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হয়েছে। তো সেটা একটা ইরানের জন্য বিশাল হুমকির ব্যাপার। সবগুলো করতে না পারলেও অধিকাংশ করে ফেলে দেশটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। ভয়ঙ্কর মানে জনগণের দুর্দশাটা এমনি চরমে পৌঁছেছে। এই আগামী বছরে জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রায় 2 কোটি লোক ভয়ঙ্কর খাদ্যাভাবের মুখে পতিত হবে। তো ওই 2 কোটির ভিতরে প্রায় 1 কোটি, অর্ধেকের মতো ইরানে সিচুয়েশন হবে। এটা কেবল খাদ্যাভাব, তারপরে ওষুধপত্র, ওখানকার কলকারখানা, অনেক কিছুই তো ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে। ফলে বিশাল একটা সমস্যার মুখে পড়বে দেশটি। মানে যুদ্ধবিরতির পরেও, যুদ্ধবিরতি হলেও দেশটি মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা প্রত্যাবর্তন করতে বেশ সময় লাগবে। তো তারা নিশ্চয়ই চাইবে একটা যুদ্ধবিরতি হোক, কিন্তু তারা সবকিছু মেনে নিয়ে সব ছেড়ে দিয়ে করবে মনে হয় না। আবার যুক্তরাষ্ট্রের উপরেও মানে দ্রব্যমূল্য বৃদ্ধি, সারা পৃথিবীতে মুদ্রাস্ফীতি বাড়ছে, অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে, যুক্তরাষ্ট্রের সমস্ত মানে বন্ধু বান্ধব, এশিয়াতে সাউথ কোরিয়া, জাপান, এই সমস্ত দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাইওয়ানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত, ইউরোপিয়ান দেশগুলোর জন্য তিনি খুব একটা মানে কেয়ার করছেন না, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে নানা ধরনের চাপ আছে। আর তার আগামী মধ্যবর্তী নির্বাচন আছে এই বছরে, তার আগে না মানে তার দ্রব্যমূল্য মানে যদি আপনি বাড়ে, তার উপরে চাপ আছে যে দ্রব্যমূল্য বাড়লে তার মানে রিপাবলিকান পার্টির আসন সংখ্যা সেনেটেও কমতে পারে, আর হাউসে তারা মেজরিটি হারাতে পারেন। ফলে নানা কারণে তিনি হয়তো যুদ্ধবিরতি এক্সটেনশনে রাজি হতে পারেন, হয়তো আলোচনা আরো এক দফা হতে পারে। কিন্তু তিনি যেটা ডেডলাইনের কথা বলেছেন সেটা শেষ হয়ে যাচ্ছে 2 সপ্তাহ যুদ্ধবিরতি, নূতন করে দেননি। এটা বুধবার, যুক্তরাষ্ট্রের সময় বুধবার সন্ধ্যা 8টায় সম্ভবত সেটা শেষ হবে। ফলে এটাতে 2টা হতে পারে, একটা হচ্ছে যে আরেক দফা আলোচনার জন্য সময় বাড়াতে পারে, অথবা এই আলোচনাটা দীর্ঘতর করে সময় বাড়ানো হতে পারে, যুদ্ধবিরতির মেয়াদ 1-2 দিন বাড়িয়ে, অথবা এরই ভিতরে একটা সমাধানে তারা
পৌঁছবার চেষ্টা করতে পারে। হ্যাঁ, ঠিক আছে মাহমুদুল্লাহ ভাই, আমরা আপনি যেটি বলছেন মানে দু দেশেরই আসলে নানা সমস্যা জর্জরিত এই যুদ্ধ যদি চালিয়ে যায় লম্বা সময় ধরে। আপনি কিছু কারণও উল্লেখ করেছেন, ইরানের যেমন কিছু সমস্যা রয়েছে, আমেরিকার ভেতরেও নানা রকমের সমস্যা কিন্তু এরই মধ্যে মাথা চারা দিয়ে উঠছে, বিশেষ করে ইনফ্লেশনের ব্যাপারটি। আমি একটু রেজা ভাই আপনার কাছে, মাহমুদুল্লাহ ভাই যেটি বললো, উনি সমস্যা দেখিয়ে বললো যে হয়তো বা সমাধান হতে পারে বা এক্সটেনশন করতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে যে শর্তগুলো দেয়া হচ্ছে, ইরান যে জিনিসগুলো চাচ্ছে, বিশেষ করে তাদের যে নিউক্লিয়ারের যে প্রায় 40 বছর, ইভেন দো ওবামার আমল থেকে ধরলে 20 বছরের যে চুক্তির সেইটি নতুন করে তারা পজ চাচ্ছে, আরো লম্বা সময় ধরে আমেরিকা চাচ্ছে, কিন্তু ইরান হয়তো সেটি চাচ্ছে না, এবং বড় অঙ্কের ক্ষতিপূরণও চাচ্ছে ইরান। যেমন আমেরিকা হয়তো আপনার 20 বিলিয়নের মতো রাজি হচ্ছে, কিন্তু ইরানের আশা এর চেয়ে বেশি। এরকম ছোট ছোট কিছু শর্ত রয়েছে। তো প্রশ্নটা হলো এই জায়গায় যে এর আগে আমরা পাকিস্তান ইসলামাবাদ টক দেখলাম, এখন ইসলামাবাদ টকে আসলে এই দ্বিতীয় ধাপে এসে আহ, মানে আপনার কি মনে হয় আমেরিকা কতটা ছাড় দিয়ে এই ডিল করতে পারে বলে মনে হয় আপনার? ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাই যে প্রেক্ষাপটে বললেন তার সাথে দ্বিমত করার কোনো অবকাশ নেই, শুধু যুক্তি করে বলতে পারি, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে বলতে পারি। সেটা হচ্ছে যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের বললে ভুল হবে, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইসরায়েলের যে যৌথ আক্রমণ, যৌথ যুদ্ধ, একটা দেশের বিরুদ্ধে দুইটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিলিটারি ওয়েতে তারা আক্রমণ করছে। এবং আপনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথাবার্তা, আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজটাও লক্ষ্য করেন, তাহলে দেখবেন সে কোনোভাবেই সে পরাজয় মানতে বা নতি স্বীকার করতে সে রাজি নয়। তার একটাই কথা যে সবকিছুতে তার জয় সুনিশ্চিত হতে হবে, তার দাবিগুলো পূরণ করতে হবে, তার অগ্রাধিকারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের এই বিষয়ে কিছু আগ্রহ নেই, এবং হরমুজ থেকে যে তেল সেটাও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আনছে, সেটা এশিয়া এবং ইউরোপের লোকজনরাই বেশি আনছে। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতেও ডোনাল্ড ট্রাম্প একা ইজ লাইক এ মার্কিন যুক্তরাষ্ট্র। উনি চাচ্ছেন যে ওনার যে ইগো, ওনার যে ইগো এবং ওনার যে প্রশাসনের যে ইগো, ওনার যে ভাইস প্রেসিডেন্ট তার যে ইগো, তাদের কথাবার্তা শুনলে আপনি দেখবেন যে তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে ইরানকে কমপ্লিটলি একটা স্বাধীন দেশ, সার্বভৌম রাষ্ট্র, তার অস্তিত্বকে বিলীন করে দিতে, বা হুক অ্যান্ড বাই ক্রুক। এই অবস্থায় আমি ব্যক্তিগতভাবে যতটুকু অল্প সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছি তার প্রেক্ষিতে এরকম একজন প্রশাসনিক এক্সিকিউটিভ চিফ এর আগে বাংলাদেশ আইনে যুক্তরাষ্ট্রে, ওনার প্রেক্ষাপট থেকে ওনার প্রশাসনিক নীতি নির্ধারণ উনি যেটা এখন পর্যন্ত প্রমাণ করছেন সেটা হচ্ছে যে উনি কোনো গণতান্ত্রিক তো দূরের প্রশ্ন, উনি অন্য কোনো ধরনের নীতি বা অন্য কোনো ধরনের প্রোটোকল মেনটেন করেন না। উনি একা যেটা বলবেন সেটাই, যেটা আপনি দেখেছেন আমেরিকার রাস্তায় রাস্তায় যেটা বোঝান নো মোর কিং, অথবা আমেরিকায় কোনো কিং থাকতে পারবে না, কিন্তু উনি কিং হতে চান। এই অবস্থায় যতটুকু দেখা যাচ্ছে, যতটুকু আমরা মনে করি যে এই সংকটটা অত্যন্ত জটিল একটা সংকট, এবং এই যুদ্ধের সহসা কোনো অবসান হবে কিনা, ইভেন এই আসন্ন আলোচনা যদি হয়ও তাতে কোনো কিছু মীমাংসা হবে কিনা, এই ব্যাপারে একটা বড় রকমের আপনার প্রশ্নবোধক চিহ্ন আছে সামনে। এবং কারণ যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে ইসরায়েল কোনোভাবেই চাবে না তার আশেপাশ এলাকায় কোনো ধরনের মুসলিম কান্ট্রি বলেন বা কোনো ধরনের অ্যান্টাই ইসরায়েল যাদেরকে সে মনে করে তাদের অস্তিত্ব থাকে। অর্থাৎ তারা দুজন মিলে আপনার চেষ্টা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনমতকে ঘুরিয়ে দিয়ে, এবং আজকে আমি আপনার ওটাকে কি বলে, আমেরিকার একজন বড় জার্নালিস্ট, আগে ফক্সে ছিলেন, টাকার কার্বস, তার একটা আলোচনা শুনছিলাম, সে সেখানে বলছিল যে বিষয়টাকে উনি চেষ্টা করছেন এক ধরনের থিওলজিক্যাল ওয়ারেও মানুষের মস্তিষ্ককে নাড়া দিতে। যেমন ধরেন এখন অধিকাংশ আমেরিকান, টাকারের কথা মতো অধিকাংশ আমেরিকান খ্রিস্টান তা মনে করছে যে সারা বিশ্বে মুসলমানরা হচ্ছে তাদের শত্রু,
এবং তাদের বন্ধু হচ্ছেন ইসরায়েল। অতএব ইসরায়েলকে রক্ষা করতে হবে বাই ইউ ক্যান প্রুভ। এখন এমন একটা অবস্থা আমরা চলে গেছি, বিশ্ব শান্তি বা জাতিসংঘের ভূমিকা খুবই আপনার নিয়মান, অতটা শক্তিশালী হবে কিনা আমি জানি না। তো এই আলোচনা বা এই সংঘাতটা খুব দ্রুত মীমাংসা হবে বলে বা মীমাংসিত হবে বলে সম্ভাবনা খুবই কম, মানে খুবই কম। যেমন আপনার এখানে কথা বলার সময় দেখা যাচ্ছে স্ক্রিনে যে ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া চারিদিকে, তাই না? বোমার আঘাতে সব ধ্বংস হয়ে গেছে, আগুন। সেই আগুনকে আপনি কতটা দ্রুত নেভাতে পারবেন, সেই ধোঁয়াকে কতটা আপনি ধোঁয়া মুক্ত করতে পারবেন বা মার্কিন যুক্তরাষ্ট্র চাবে কিনা, এই ব্যাপারে একটা সন্দেহ আছে। তাতে আমি মনে করি না যে সমস্যার কোনো সঠিক বা সঠিক না, দ্রুত সমাধান মনে হয় না। মহোদয় ভাই আমাকে কারেক্ট করে দিতে পারেন, মনে হয় না আমরা দেখতে পারবো বলে খুব নিকটে। যদি হয় সেটা মিরাকল হবে। না, কিন্তু আপনি একটু যেই কথাটা বললেন যে ধোঁয়ার ব্যাপারটি, আগুনের ব্যাপারটি, কিন্তু এই যুদ্ধের আঁচ তো সারা বিশ্বব্যাপী এরই মধ্যে পড়তে শুরু করেছে। আপনি যদি দেখেন যে গ্যাসের প্রাইস হাই, মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে। আপনি শঙ্কার কথা বলছেন যে যুদ্ধ আপনি মনে করছেন যে এটা ডিলে পৌঁছাবে না, কিন্তু যদি ডিলে না পৌঁছায় আপনার মানে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের যে মানে যে তাদের প্রতিনিধি দল, ভাইস প্রেসিডেন্ট, এই যে প্রায় আমেরিকা থেকে পাকিস্তানের দূরত্ব, এত লম্বা সময় জার্নি করে গিয়ে দ্বিতীয় দফায় আলোচনা, এগুলো কি সবকিছুই লোক দেখানো, নাকি এর আড়ালে অন্য কোনো নেগোসিয়েশন বা যেটাকে আমরা বলি আন্ডার দ্য টেবল কিছু আলোচনা চলছে? কি মনে হয় আপনার? হ্যাঁ, আন্ডার দ্য টেবিল তো হচ্ছেই। একটা আই ওয়াশ একটা হতে পারে বিশ্ববাসীকে বা আমেরিকার যারা মিত্র আছে, অ্যালাইন যারা আছে, তাদেরকে দেখানো যে আমরা চেষ্টা করছি। আরেকটা হচ্ছে যে এর এই যে সময়টা বাই করছে, টাইম বাই, স্পেসটা নিচ্ছে, এই সময়ের মধ্যে যদি ভেতরে ভেতরে যদি কোনোভাবে তারা কোনো কিছু মীমাংসায় পৌঁছাতে পারে, তার একটা চেষ্টা, এবং সেই চেষ্টার আপনার ব্রিজ হিসাবে আলোচনা অনুষ্ঠান। আলোচনায় বসে এই ধরনের ধরেন এক্সট্রিম পয়েন্টে দুটা দেশই, কম আর বেশি, আমি আমেরিকাও যেমন একটা এক্সট্রিম পয়েন্টে আছে, ইরানও তেমন আছে। তবে ইরানকে আমি দোষ দিই না এই অর্থে, কারণ সেটা তার নিজের দেশ, তার নিজের দেশকে রক্ষা করতে পারছে। কিন্তু আমেরিকা এই জিনিসটা ঘটতো, আমেরিকার প্রশাসন বা আমেরিকার মিডিয়া তারা কিভাবে দেখতে জিনিসটা, তারা নিশ্চয়ই এটাকে সহজভাবে নিত না। অতএব ইরান কেন? অতএব সেই অর্থে ইরানও মরণ কামড় দিয়ে আছে মাটি। আবার যুক্তরাষ্ট্রও তারা তাদের নিজের গায়ের মাংস নিজেরাই মানে কামড় দিয়ে খাচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এরকম একটা মানে কি বলবো অস্বাভাবিক লোক, আমি বলবো অসভ্য লোক, যুক্তরাষ্ট্রের প্রশাসন কখনো এসছে বলে অন্তত পক্ষে আমার স্মৃতিতে মনে পড়ে না, বা ইতিহাসেও দেখা। আচ্ছা, রেজা ভাই, হয়তো আপনি আপনার ব্যক্তিগত রাগ বা আপনার কাছে মনে হচ্ছে আপনি সেরকম বলছেন। আবার অন দ্য আদার হ্যান্ড আমি যদি একটু মোহাম্মদুল্লাহ ভাইয়ের কাছে আসি, যে অন দ্য আদার হ্যান্ড আমরা দেখি যে এর পক্ষেও ব্যাপক জনসমর্থন আছে, যেমনটা দাবি করছেন রিপাবলিকানদের পক্ষ থেকে। আপনি জানেন আজকে রিপাবলিকান নেতা গ্রাহাম বেল উনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। সিনেটে এ পর্যন্ত 3বার আপনার এই বিল আনতে গিয়ে, যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ করার যে বিল, সেটি 3বারই রিজেক্ট হয়েছে। পাশাপাশি যেমনটা রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা করছেন, যেটি আমেরিকা হয়তো 47 বছরের মধ্যে ইরানের এই সমস্যার সমাধান করতে পারেনি, আমেরিকার অতীতের কোনো প্রেসিডেন্ট সাহস দেখেনি, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প দেখিয়েছেন। এগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে একটা দিক। আরেকটি হচ্ছে যে আমরা দেখলাম যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আগাছি, উনি যেমনটি বলছেন যে ইরানের বেশি শর্ত নেই, কয়েকটি শর্ত, যেই শর্তগুলো যতক্ষণ না আমেরিকা মানবে ততক্ষণ ইরানের পক্ষ থেকে এই ডিলে পৌঁছানো সম্ভব না। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই যে ইরানের আসলে এই মুহূর্তে শর্তগুলো কি, আর এই শর্তগুলো কি এত কঠিন যেটি আমেরিকার পক্ষে মানা সম্ভব হচ্ছে না? আর যদি মানে, তাতে করেই বা কি সমস্যা তৈরি হবে আমেরিকার? আমেরিকার সমস্যা হবে না, ইরান তো আর কখনো আমেরিকার থ্রেট না, মোটেই হতে পারে না। যাই হোক, কিন্তু কথা হচ্ছে ইরানের যে শর্ত, সেটা হচ্ছে তাদের ওই যে এনরিচড ইউরেনিয়াম যেটা আছে, আমেরিকা চেয়েছিল 20 বছর পর্যন্ত তারা ওই ইউরেনিয়াম আর মানে সমৃদ্ধকরণ করতে পারবে না। 1, 2 নম্বর আরেকটা হচ্ছে যে ইউরেনিয়াম গুলো সমৃদ্ধ করা আছে সেগুলো তার হস্তান্তরের একটা কথা বলেছিল। ওরা বলছে যে আমরা হস্তান্তর করব না, এবং 5 বছরের জন্য আমরা 5 বছর আর ফার্দার সমৃদ্ধকরণ করব না, এটি একটি। তো এটার ব্যাপারে হয়তো 20 বছরের জায়গায় 10 বছরেও তার রাজি হয়ে যেতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে তাদের যে মিসাইল এবং অন্যান্য জিনিসপত্র তৈরি, অস্ত্র অ্যাডভান্স, তারা অনেক কিছু তৈরি করে অস্ত্র, সেগুলো
মানে অস্ত্র, অনেকগুলো অ্যাডভান্স অস্ত্র যেগুলো তৈরি করে সেগুলো বন্ধ করতে হবে। সেগুলোকে অনেকগুলো তো ধ্বংস করা হয়েছে, বাকিগুলো এখনো অনেকগুলো আছে, তাদের অনেকগুলো ধ্বংস করার পরও সেগুলো বন্ধ করতে হবে। ওইটাতে সম্ভব তারা রাজি হবে না, কারণ তারা মরণ কামড় দিয়ে থাকবে। এই কারণ হচ্ছে তখন তাদের অবস্থা হবে ওই, আমি একটু আগে ওই টার্মটা ইউজ করেছি, ঢাল নাই তরল নাই নিধিরাম সরকার। তারা যদি সব দিয়ে দেয় তো ওয়ান ফাইন মর্নিং এমনিতেই তো একবার শোনা গিয়েছিল ইরানকে বিভক্ত করা, মানে সেখানে বাহাই কমিউনিটি আছে, ভাই, কার্ডিশ কমিউনিটি আছে, এই ধরনের আরো বালুচরা আছে, তাদেরও একটা বালুচিস্তান প্রভিন্স আছে। পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সের পাশাপাশি ইরানি বালুচিস্তান আছে। ফলে 3-4টে সেখানে জাতিসত্তা আছে। এমনকি সেখানে একটা আরব সুন্নি প্রদেশও আছে, আরব ভাষাভাষী, আরবি ভাষাভাষী, এবং তারা সুন্নি, এরকম একটা আছে। তো কয়েক ভাগে ভাগ করার একটা কথা শোনা গিয়েছিল। যাই হোক, তো ফলে তারা মানে সেই রকম কোনো কিছুতে রাজি হবে না, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনার আহ, তাদের আহ, ভিতরে কয়েকদিন আগে এক নারীকে দেখলাম, তরুণী, মাথায় হিজাব নেই, হিজাবটা প্রায় এখন তেমন আর বাধ্যবাধকতা নেই, তুলে নেওয়া হয়েছে অনেকটা, এনফোর্স করা হচ্ছে না। এক তরুণী রাস্তায়, আশেপাশে কয়েকটা ভবনে আগুন জ্বলছে, ওই বম্বিং এর পরে যে আগুন, সে আগুন জ্বলছে, এই তরুণী রাস্তায় দাঁড়িয়ে গিটার বাজাচ্ছে। এইরকম মনোবলের জাতিকে ধ্বংস করা মুশকিল। এবং মানে আপনার শিয়াদের মধ্যে একটা যে ইমাম হাসান এবং হোসেনের শাহাদতের দিবস তারা পালন করে, তাদের ভিতরে শাহাদতের ব্যাপার, মানে রাইট কজে, তারা যেটাকে রাইট কজ মনে করে, সঠিক কারণে যদি আত্মাহুতি দিতে হয়, প্রাণ দিতে হয়, সেটা তারা মনে করে সেটা ঠিক আছে, তারা শহীদ হবে। ফলে এই জাতিকে, এবং তার তার আগে আছে কয়েক হাজার বছরের পার্সিয়ান সভ্যতার ইতিহাস। ফলে তারা একেবারে পুরোপুরি আত্মসমর্পণ করে ফেলবে সবকিছু শর্ত মেনে, এটাও ভাবা মুশকিল। আর একটা হচ্ছে এমনিতে মনে হচ্ছে ইরানি পার্লামেন্টের যিনি স্পিকার, তিনি, তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের বর্তমানে যিনি প্রেসিডেন্ট, এরা মোর মডারেট, স্পেশালি প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী, এই দুইজন, পেজেশকিয়ান এবং আকাচি, এই দুইজন, স্পেশালি এই দুইজন মডারেট বলে মনে হচ্ছে। এমনকি স্পিকারও কিছুটা মডারেট, কিন্তু মুস্তাফা খামেনি তিনি মডারেট না নিশ্চয়ই। তো ফলে তিনি হয়তো রিয়ালিস্ট হবেন। তো এই আপনার সাউথ আমেরিকায় ওই দেশটা দখল করে সেখানে যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেখানে তিনি তো দেখা যাচ্ছে যে উনি যুক্তরাষ্ট্রের পক্ষে এখন কাজ করছেন। তেমনি ভাবে এমন হতে পারে যে এদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ভিতরে ভিতরে হলে এরা মোটামুটি প্রো আমেরিকান কিছুটা হলেও নমনীয় ভাবে, একবার উগ্রভাবে, মানে প্রকাশ্য নগ্নভাবে যদি তারা প্রো আমেরিকান বলে প্রমাণ হয়, তারা তাদের দেশে টিকে থাকতে পারবে না। কিন্তু এক ধরনের মানে তারা নমনীয় অবস্থান নিতেও পারে বলে মনে হচ্ছে। এইটা একটা। আর পাকিস্তানের ব্যাপারটা, পাকিস্তানকে যে তারা খুব ট্রাস্ট করছে তা না, পাকিস্তানের দৌত্য মেনে নিচ্ছে সেটা আরেক জিনিস, কিন্তু ট্রাস্ট করছে এটা মনে হয় না। এর কারণ হচ্ছে পাকিস্তান যখন প্রথম দফায় গত সপ্তাহে ইসলামাবাদে আলোচনা করলো, ঠিক তার আগে আগে সৌদি আরবের সাথে তার একটা ডিফেন্স প্রতিরক্ষা চুক্তি করেছে, মৈত্রী চুক্তি করেছে। এক দেশ আক্রান্ত হলে অপর দেশ তার বিরুদ্ধে যাবে, এইটা একটা। এবং তারা এই আলোচনার আগে আগে সেই দেশে তাদের 2 স্কোয়াড্রন যুদ্ধ বিমান পাঠিয়েছে এবং মিসাইল পাঠিয়েছে, এবং সেগুলো চালানোর জন্য দক্ষ জনবল পাঠিয়েছে। তো ফলে তাদেরকে যে খুব একটা ট্রাস্ট করছে তা না। অনেক ধরনের খেলার ভেতরে খেলা, নাটকের ভিতরে নাটক, অনেক মানে গল্পের ভিতরে গল্প, বহুমুখী ঘটনা চলছে। আমি যে কিছুটা বুঝি, হয়তো কিছুটা, বেশিরভাগই বুঝি না, এমনি আপনারা বলেন, আমিও বলার চেষ্টা করি। তো অনেক খেলা চলছে, যেমন আলোচনা আগেও হয়েছিল, আলোচনার ফাঁকে আবার যুদ্ধ আক্রমণ হয়ে গেল। ঠিক জানি না কি হয়। না না, ঠিকই মাহমুদুল্লাহ ভাই, রেজা সাহেব আশঙ্কা করেছেন, আমি তার সাথে একমত, আমারও আশঙ্কা আছে। তবু আমি মনে করব হয়তো একটা
সাময়িক হলেও যুদ্ধবিরতির দিকে, যুদ্ধবিরতি এক্সটেনশনের দিকে তারা যেতে পারে। মোহাম্মদ আলী ভাই, আপনি যেটি বলছেন ঠিকই, যে ঘটনার পেছনে ঘটনা ঘটেই যাচ্ছে। কারণ আমরা দেখলাম বারবার যুদ্ধবিরতি 10 দিন, 15 দিন, 7 দিন, আবার আলোচনা, আবার ইসরায়েলের আমেরিকার জাহাজের উপরে আক্রমণ, আবার আমেরিকার পক্ষ থেকে হরমুজ প্রণালী ব্লকেড। মানে ওনারা আসলে এমন একটি অবস্থা এই মুহূর্তে যে তাদের আলোচনা এবং তাদের যে সহিংসতা বা তাদের যে আপনি যেটাকে বলছেন অবিশ্বাস, আস্থাহীনতা, দুটো কিন্তু সমান্তরালে চলছে। এতে করে আসলে একটু সারা বিশ্ব রাজনীতিতে একটু কনফিউশন তৈরি হয়েছে। আপনি থাকেন, আমি রেজা ভাই, মোহাম্মদুল্লাহ ভাই বলছেন এই যে ইউরেনিয়ামের কথা, আমরা জানি যে ইউরেনিয়ামের এর আগে ওবামার সময় যে চুক্তিটি হয়েছিল সেটি কিন্তু 2018 সালের পরে ইরান আর মেনে চলেনি। পরবর্তীতে ইরান বলছেন যে সেই চুক্তি আর প্রয়োজন নেই, প্রয়োজনীয়তা নেই, যে শর্তগুলো ছিল আমেরিকা সেই শর্তগুলো ভঙ্গ করেছে। এখন আমেরিকার পক্ষ থেকে যেটি বলছে, তারা 20 বছরের জন্য ইউরেনিয়ামের যেটি মোহাম্মদুল্লাহ ভাই বলল পজ, সেটি চায়, হয়তো ইরান হয়তো 5 বছরের জন্য চায়। পাশাপাশি 20 বিলিয়ন যে ফ্রিজিং অ্যাসেট সেটি দিতে আমেরিকা রাজি, কিন্তু ইরানের দাবি আরো বেশি। এই দুটো জিনিস তো রয়েছে। পাশাপাশি তারা স্থায়ী যুদ্ধবিরতি চায় এবং একটি গ্যারান্টি চায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি এগুলো না হয় তাহলে ইরানের হাতে বিকল্প কি? না, আপনি যদি সিংহের সাথে ইঁদুরের লড়াই করতে দেন, ইঁদুর তো সিংহের পায়ের নিচে পড়ে মরেই যাবে একটা সময়। কিছুক্ষণ লড়াই করতে পারে, কারণ ইঁদুর আকারে ছোট, তো সিংহ হয়তো দেখতেও পারছে না। বা যদি মনে করেন হাতি আর সিংহ, তা হাতি হয়তো দেখতেও পারে না ইঁদুর কোন ফাঁক দিয়ে, কোন পায়ের ফাঁক দিয়ে চলে গেল। এটা ওই হাতির আর ইঁদুরের লড়াই চলতেছে ইরানের সাথে। এখন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে একটা স্বাধীন দেশ কেন তার, আমি কি যদি বলি, আজকে যদি কেউ যদি বলে আমেরিকার নিউক্লিয়ার সব শক্তি আছে বা যত সব অস্ত্র তৈরির কারখানা আছে এগুলো বন্ধ করে দিতে হবে, আমেরিকা রাজি হবে না? ইসরায়েল রাজি হবে নাকি? ব্রিটেন রাজি হবে নাকি? রাশিয়া রাজি হবে নাকি? পৃথিবীর কেউ রাজি হবে না। কেন ইরান রাজি হতে হবে? সিম্পল, কেন ইরানকে রাজি হতে হবে? আপনি ইরানের সাথে আপনি সেই ধরনের চুক্তিতে আমি যাবো বা কেন? আপনি প্রতিটা দেশের, আজকের বিশ্বটাই অস্থির। আজকের বিশ্বে যেটা হচ্ছে, অধিকাংশ যারা শক্তিশালী রাষ্ট্র তারা মাস্তান, তাদের রোলটা হচ্ছে মাস্তানি করে বেড়ানো। কারণ তাদের শক্তি আছে, তাদের অর্থনৈতিক শক্তি আছে, অথবা মিলিটারি শক্তি আছে, অথবা কুচক্রের দিক থেকে তাদের শক্তি আছে, অথবা তারা মাস্তানি করে বেড়াচ্ছে, ছোট ছোট দেশগুলোকে খেয়ে ফেলতেছে। আপনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার ওয়াইফ তো আপনি উঠিয়ে নিয়ে আসছেন কিসের জন্য? আমেরিকায় যদি আমেরিকার কোন প্রেসিডেন্ট বা ডোনাল্ড ট্রাম্পকে এবং তার স্ত্রীকে যদি কেউ উঠায় নিয়ে যায়, আমেরিকা সেটাকে সহ্য করবে না। তো আমি এই জিনিসটা আমি নিজেকেও নিজে বোঝাতে পারি না, কেন ভাই সব শর্ত ওই ইরানের উপর দিতে হবে দুর্বল বলে? ইরান, আমরা অনেক সময় বলি যে ওই বেটার কিছুই নেই, ওই বেটা কেন ওই বড় বড় শক্তির পিছনে লড়তে যায়? যাবে না, কেন? যুদ্ধটা বাজাইছে কে প্রথম? ইরান তো অ্যাটাক করে নাই আমেরিকা, ইসরায়েল অ্যাটাক করেছে, বা ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়েছিল। ইসরায়েল তখন আমেরিকাকে সাথে নিয়ে দুইজন মিলে আপনার ইরানকে অনেকটাই মাটির সাথে মিলিয়ে দিচ্ছে। আমাদের ওই পক্ষটাকে দেখতে হবে যে একটা দুর্বল শক্তির ব্যাপারে আমরা কেন বলতে চাই, ভাই তুই বেটা যুদ্ধ করিস না, তুই পারবি না, তুই হেরে যা। এটাকে আমরা আমাদের ব্যাপারে মানবো? আজকে বাংলাদেশে যখন 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম, তখন অন্তত পাকিস্তানের সাথে পারা যাবে না, আমরা কিছু করে বসেছিলাম, তা তো বসে থাকে নাই। অতএব কেন আজকে ইরান বসে থাকবে? কেন অন্যান্য দেশ বসে থাকবে? তাদেরও তো প্রতিবাদ করার শক্তি, তাদের প্রতিবাদ করার সামর্থ্য যাই থাকুক না কেন, সেটা থাকতে হবে। আমি সেটাকে ডিনাই করতে পারি না, সেটাকে মতশ্রদ্ধা করতে পারি না, যেহেতু আমেরিকা বড় রাষ্ট্র তাই। তো এই জিনিসটা আজকে পৃথিবীর সব জায়গায় চলছে। সেই ক্ষেত্রে থেকে আমি মনে করি যে আজকের বিশ্বের অশান্তির পিছনে যদি পরস্পর প্রতিটা দেশ, যদি প্রতিটা দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে আমরা স্বীকার করে নেই, তার প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করি এবং সেটাকে যদি মেনে নিই, তাহলে কিন্তু অনেক অনেক সমস্যার সমাধান হচ্ছে। কিন্তু সেটা আমি করবো না। আমেরিকা আজকে যেটা করতেছে, আমেরিকা কমপ্লিটলি, আপনি মানবাধিকার দিক থেকে বলেন, নৈতিক দিক থেকে বলেন, সমরনীতির দিক থেকে বলেন, আন্তর্জাতিক রুলস এন্ড রেগুলেশন দিক থেকে বলেন, সব দিক থেকে তারা বর্ডার ক্রস করে যাচ্ছে। সব দিক থেকে তারা চাচ্ছে যে আমি যেটা করছি সেটাই। আজকে যদি মনে করেন, কথার কথা, যদি আজকে যদি এমন হয় যুদ্ধে আপনার ইরানকে পুরা মাটির সাথে, যেটা বলে সভ্যতা, সে ধ্বংস করে দিবে, ধ্বংসই করে দিবে, কারণ তার সেই শক্তি আছে। সেটা করার পরে কি হবে? আজকে ইরান দেশকে ধ্বংস করার পর কি পৃথিবীতে শান্তি ফিরে আসবে? অফকোর্স না। তারপরে আরেকদিন তারা বলবে যে ভেনেজুয়েলাকে তো অলরেডি দখল করছে, আমি দখল করে নেই। গ্রিনল্যান্ড তো দখল করে নেই, ইংল্যান্ডও দখল করে নেই। যদি মনে করেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, তাকে বলা তো যায় না, ডোনাল্ড ট্রাম্প সাহেবের যে সমস্ত নীতি বা যে সমস্ত চাল চলন কথাবার্তা, তাতে মনে হয়
যে উনি 4 বছর পর ক্ষমতা ছাড়বেন কিনা বা 2 বছর পর ক্ষমতা ছাড়বেন কিনা এই ব্যাপারে বড় একটা সন্দেহ আছে। ইভেন আপনার কংগ্রেস কিংবা সিনেটেও যদি সে হেরেও যায়, তাহলে দেখা যাবে সে বাই হুক অ্যান্ড ক্রুক সেটা চেষ্টা করবে, কারণ তার ওই শক্তি এবং আমেরিকার 35% প্লাস আরো বেশি কিছু লোক এখনো আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, হোয়াইট ইজ দ্য বেস্ট, হোয়াইট ইজ দ্য সুপ্রিম পাওয়ার, এই হিসাব আছে। এই জিনিসগুলো আমেরিকাতে একটা বর্ণবাদী দেশ। আমরা যদি একটু গভীরভাবে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর বড় রাষ্ট্র আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীন, ভারত, এরা সবসময় চাচ্ছে তাদের আশেপাশে যে সমস্ত দুর্বল বা অপেক্ষাকৃত দুর্বল বা ছোট রাষ্ট্র আছে তাদেরকে দখল করে নিতে, তাদের উপর তাদের একটা অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ধরনের প্রভাবকে তারা ওখানে খাটাতে যাচ্ছে। এই জিনিসটা তো অন্যায়, এটা তো কোনো গণতান্ত্রিক রুলেও পড়ে না। আমরা সেই গণতন্ত্রের পক্ষে কিন্তু কথা বলছি না। আমরা কথা যখন বলি নিজের বেলায় বলি যে এটাই ঠিক, কিন্তু যখন এটা অন্যের উপর হয়, আজকে ইভেন দেখেন বাংলাদেশ বলে তারা মুসলিম কান্ট্রি, 80% মুসলিম, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলে। মুসলিম কিনা আই হ্যাভ এ ডাউট। কথা হচ্ছে যে সেই দেশের একটা লোক বা সেই দেশের প্রশাসন বা সেই দেশের সরকার কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাপারে তারা কিন্তু বলতে পারে না স্ট্র্যাটেজিক্যালি আমরা কোনো অন্যায়ের কিছু বিরুদ্ধে সমর্থন করি না, এই কথাটাও তারা ডিপ্লোম্যাটিক্যালিও বলে। তো এটা কি হচ্ছে? তা আপনি যদি অন্যের অন্যায়ের ব্যাপারে যদি আপনি মুখ উচ্চারণ না করেন, তাহলে আপনার বিরুদ্ধে যখন অন্যায় হবে অনেক উচ্চারণ নাও করতে পারে, এটাই তো স্বাভাবিক, টিট ফর ট্যাট। তা আমরা যেন উপর দিক থেকে থুতু না ফেলে যেটা আমার গায়ের উপরে পড়ে। যুক্তরাষ্ট্র শক্তিশালী, যুক্তরাষ্ট্র সবকিছু আছে, সেই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে যে শক্তিশালী আছে বলে আমি এটা বলে রেখে দিই। স্ট্রিট কর্নারে এক জায়গায়, এই নিউ ইয়র্কের এক জায়গায় দাঁড়ায় কথা বলছি, সে আমাদেরই কয়েক ভাই খুব বললো যে ইরান কেন এই পাগলামি গুলা করছে। আরে বাবা, ইরান শুধু পাগলামি করছে, আমেরিকা বড় লোক বলে সে পাগলামি করে না, নাকি বড় লোকের পাগলামি শুধু গরিবের পাগলামি তখনই হয় যখন আমার পিঠ যখন দেয়ালে থেকে। তা আমাদের মধ্যে এই বৈষম্য নীতিটা, আমরা প্রত্যেকেই একজন ভেতরে ভেতরে বৈষম্যবাদী মানুষ। আমরা নিজের উপর অন্যায় আসলে বলে এটা অন্যায় হচ্ছে, এটা যখন পাশের বাড়ির কারোর প্রতি অন্যায় হয় তখন চুপ করে থাকে, অথবা পাশ কেটে যায়, অথবা আরে কি ওর সাথে লড়াই করে কি হবে। সেটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা না, সরাতে পারি। আপনি রেজা ভাই ঠিকই বলছেন যে আসলে তারপরেও পাশাপাশি এটাও তো সত্য যে আপনার সামর্থ্য বিবেচনা করে প্রতিবাদ বা লড়াই করতে হবে, কারণ আপনি নিজেই বললেন যে সিংহের সঙ্গে লড়াই করে আসলে টিকে থাকা অনেক কঠিন। মানে আমার যদি অস্তিত্বের জন্য আমাকে লড়তে হবে। আমি যদি মনে করি আমরা লড়ি নাই 71 সালে, আমরা লড়াই করি নাই, আমাদের কি ছিল তখন? কিছুই তো ছিল না। আমরা লড়ছি না পাকিস্তানের 90,000 সৈন্যের বিরুদ্ধে লড়ছি। অথবা আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, আমার ন্যায়কে টিকিয়ে রাখার জন্য, আমার সততাকে টিকিয়ে রাখার জন্য, আমার স্বকীয়তাকে টিকিয়ে রাখার জন্য, আমার সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আই মাস্ট লড়াই করবো টিল দ্য এন্ড অফ মাই লাইফ। না, ঠিক আছে, আপনি রেজা ভাই আপনি সুন্দর কথা বলছেন যে 71-এর কথাও বলছেন যে বাংলাদেশ লড়াই করেছিল, কিন্তু বাংলাদেশের পাশে তখন বৃহৎ শক্তি হিসেবে ভারত ছিল, কিন্তু ইরানের পাশে আমরা সেভাবে অ্যালাইজ গুলো দেখতে পাচ্ছি না। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে এই ব্যাপারটা জানতে চাই যে ইরানের এই যুদ্ধের আজকে প্রায় বলা যায় যে 50 দিন পার হয়ে গেল এবং লম্বা সময় ধরে যুদ্ধ চলছে। ইরানের যে অ্যালাইজ গুলো ওইভাবে করে সামনে আসছে না, যদিও বা আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর যে ইরানকে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। একই রকম ভাবে আমেরিকার যে আপনি অ্যালাইজ গুলোর কথা যদি বলেন, ন্যাটো তো একেবারেই মানে বিমুখ বলা যায় এখনো পর্যন্ত। প্রেসিডেন্ট ট্রাম্পের নানা টুইটে সেটি ফুটে উঠেছে। সব ছাপিয়ে দুদেশ কি করলো, শেষ পর্যন্ত ইসলামাবাদকে বেছে নিল, পাকিস্তানকে। এবং আপনি যেটা বললেন যে আসিফ মনির এখানে মূল ভূমিকা রাখছে বা শাহবাজ শরীফের কথা, আমার প্রশ্ন ওই জায়গায় যে আপনার কি মনে হয় যে পাকিস্তান এই যুদ্ধের নেগোসিয়েশনে মানে ভূমিকা রেখে শেষ পর্যন্ত যুদ্ধটাকে স্থায়ী যুদ্ধবিরতিতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা বা সক্ষমতা তাদের আছে? যদি যুদ্ধবিরতি হয় সেটা পাকিস্তানের কৃতিত্বের কারণে হবে না, সেটা দুই শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র সম্মত হলে, সে যদি মনে করে যে এটা করা উচিত, ট্যাকটিক্যাল কারণ হোক, যে কোনো কারণ হোক, তারা যদি সম্মত হয় তাহলে হবে। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে রাজা সাহেব যে সমস্ত কথা বলেছেন সেটা হচ্ছে ন্যায়ের কথা বলেছেন। একটা হচ্ছে ন্যায়, আর একটা হচ্ছে বাস্তবতা। পৃথিবীতে মানুষের ইতিহাস হচ্ছে শক্তিমত্তার ইতিহাস। দুর্ভাগ্যজনক ডে ওয়ান থেকে, মানব জাতির ডে ওয়ান থেকে হচ্ছে শক্তিমত্তা। যে শক্তিশালী সে দুর্বলকে শোষণ করে, শাসন করে, তাকে দখল রাখে। শুধু
দুই ছিল মোর ভুঁই আর সবে কেসেরিনে বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে, রবীন্দ্রনাথের 2 বিঘা জমি তো বিক্রি করলো না, শেষ পর্যন্ত উনি জবরদখলই করলেন। এইটা হচ্ছে সারা পৃথিবীর এই ইতিহাস। আর মধ্যপ্রাচ্যের ঘটনাটা এরকম, ইসরায়েল রাষ্ট্রের পক্ষে চ্যালেঞ্জ হতে পারে এরকম কাউকে সেখানে না রাখার হচ্ছে মেইন জিনিস, এবং ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে এটা করা হচ্ছে ঠিক তাও না, ইহুদিদের জন্য তা না। এটা মানে বৃহৎ শক্তি হিসাবে যুক্তরাষ্ট্র হয়তো মনে করছে যে সেখানে ইসরায়েলকে অপ্রতিদ্বন্দ্বী রাখাটা তার স্বার্থে জরুরি। এবং মিডল ইস্টে খালি ইরান, এর আগে ইরাক ছিল একটা শক্তিশালী রাষ্ট্র সামরিক, সেটা ধ্বংস হয়ে গেছে। এখন ইরান ধ্বংস হয়ে গেলে আর কে থাকবে? আর সবগুলো দেশ, আরব দেশগুলো যেগুলো আছে সেগুলা তো অস্ত্র এদের থেকে বিলিয়ন ডলার, 20, 30, 50 বিলিয়ন ডলার অস্ত্র কিনছে। কতটা সফিস্টিকেট অস্ত্র তারা আছে সেগুলো তাদের নিয়ন্ত্রণে আছে না, কারা চালা সেটা আমরা জানি না। এবং প্রায় প্রত্যেকটা দেশে তো বিদেশি ঘাঁটি আছে, ফলে তারা তাদের রাজ পরিবারেরই একজনকে বাদ দিয়ে আরেকজনকে সেখানে বসিয়ে দিলে তিনি আনন্দের সাথে তার পরিবারের অন্যটাকে মানে নরিয়েগার মতো এই দেশের জেলে পাঠিয়ে দিতে সম্মত হবেন। ফলে ওই অবস্থা, মানে ইরান চলে যাওয়ার পরে মধ্যপ্রাচ্যের অন্য মানে আরব দেশগুলো এখনো তারা ইরান বিরুদ্ধে তাদের ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে যে ইরানের একটা গণতান্ত্রিক, এই মোল্লাবাদ সত্ত্বেও কিন্তু সেখানে গণতন্ত্র আছে, এটা একটা সাইড। ভোটে নির্বাচিত হয়, প্রভাব বিস্তার করে তারা, এটা ঠিক। মোল্লাতন্ত্র যাওয়া উচিত, ওদের সংশোধন হওয়া উচিত, এটা আমি মনে করি। কিন্তু অ্যাট দি সেম টাইম একটা গণতান্ত্রিক অবস্থা। আর কোনো মধ্যপ্রাচ্যের দেশ তো গণতন্ত্র নাই বললেই চলে। ইজিপ্টে কি হয়েছে? এই বেটা একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার, সে মৌলবাদী হোক, মৌলবাদী একটি দল ছিল মরসি, তাকে ধ্বংস করে দিয়েছে একদিনে। তাহারির স্কোয়ারে সিসির বাহিনী 2 থেকে 2.5 ঘন্টা 1250 লোককে কবুতরের মতো হত্যা করেছে। এই সিসির সেই ডিক্টেটর। যাই হোক, তো ফলে মধ্যপ্রাচ্যের কোনো দেশে গণতন্ত্র নাই বলতে গেলে। তিউনিসিয়ায় কিছুটা আছে, মরক্কোতে বরং রাজতন্ত্র কিছু আছে, কিন্তু এই অঞ্চল, এই এই শেখ শাসিত দেশগুলো কোনো, তারা ভয় পাচ্ছে ইরানের গণতন্ত্র দিয়ে সফল একটু সংশোধন হলে, আরো মোল্লাতন্ত্র হলে তো লোকে বলবে যে ওখানে গণতন্ত্র আমাদের নাই কেন। অলরেডি আরব দেশগুলোতে তাদের রাজতন্ত্রের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ আছে, লোকরা শিক্ষিত হচ্ছে, তারা চাচ্ছে না। সেই জন্য তারাও চায় না ইরানকে তারা ধ্বংস হোক, এটা ইরান চায়। এবং খালি ধ্বংস হোক তা চায় না ইরান, আরো একটা কারণে, ধর্মীয় কারণে। এরা সব শিয়া, একটা স্বেচ্ছাশাসিত দেশ, তো ওমান বা কোনটা যেন, সেখানে শিয়ারা মেজরিটি, তো সবগুলো সুন্নি মেজরিটি, তাদের কাছে শিয়ারা মুসলমান এক। তো সেই 2 কারণে, একটা হচ্ছে তাদের গণতান্ত্রিক আবহের কারণে এরা রাজতন্ত্র থ্রেটের মুখে মনে করে, আর একটা হচ্ছে শিয়া। এই 2 কারণে তারা তাদের ধ্বংস চায়। তো এখন তারা শেষ পর্যন্ত নিজেরা রক্ষা পাবে কিনা, নিজেদের ব্যবসা রক্ষা করবে না। ওই যে খাশোগি হত্যার কারণে কোনোদিন তাকে আবার কোথাও ধরে নিয়ে যাওয়া হয় কিনা, এটাও তো তার জন্য একটা চিন্তার কারণ। প্যারিসে মানে $500 বিলিয়ন দিয়ে প্রাসাদ কিনেছে, আর $1 বিলিয়ন দিয়ে সেটা চমৎকার করেছে। $500 বিলিয়ন ইয়ট কিনেছে, এই সমস্ত তো আছে। $500 বিলিয়ন দিয়ে পেইন্টিং কিনেছে। মানে মক্কা এবং মদিনার কাস্টোডিয়ান অব দি হোলি প্লেসেস, আল হারাম, যেটা মসজিদকে হারাম মানে নিষিদ্ধ না, হারাম মানে হচ্ছে পবিত্র অর্থে, এইটার যিনি এখন ভার্চুয়াল কাস্টোডিয়ান MBS, সে ওই যে প্রাসাদে মূর্তিতে ভর্তি প্যারিসের তার প্রাসাদে, ফ্রান্সের। এই হচ্ছে তিনি একবারে মুসলমানের নত হয়ে বসে আছেন। তো মানে তাদের পরিস্থিতিও ভালো না নানা কারণে। মোট কথা হচ্ছে এখানে যুক্তরাষ্ট্র যদি মনে করে যে আপাতত তাকে দুর্বল করে দিয়ে ছেড়ে দেওয়া যায়, এই কনক্লুশনে যদি তারা পৌঁছে, তাহলে যুদ্ধবিরতির দিকে তারা যেতে পারে। কিন্তু অ্যাগেইন আমি রাজা সাহেবকে আশ্বস্ত করার জন্য বলছি, আমার ছোট ভাইয়ের মতো, ভ্রাতস্পুত্রের মতো আমি বলতে পারবো, তিনি যেটা ক্ষোভ প্রকাশ করেছেন, মানুষের ইতিহাসটা এটা, মানুষের ইতিহাসটা দুঃখজনক ভাবে যখন যে সাম্রাজ্য, যে শক্তি, এই মুসলমান রাজা বাদশারা যারা ছিলেন, সম্রাট সুলতান রাজা ছিলেন, তারা নিজ পরিবারের দুর্বলদেরকে হত্যা করেছে।
ফলে না, এটাই সেটি দুঃখজনক। তো অন্য আলোচনা, আমরা সেই আলোচনা করব, কিন্তু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কথার পাশাপাশি এটাও তো সত্য যে আমেরিকার যে যেটাকে বলা হচ্ছে দ্বৈত নীতি, আপনি ইরানের বেলায় গণতন্ত্রের কথা বলছেন বা ইরানের বেলায় যেটি বলছে, সৌদি আরবের বেলায় কিন্তু আমেরিকা এইসব কথা বলে না, বা সৌদি আরবের ইউরেনিয়াম নিয়ে আমেরিকা কোনোদিন কথা বলেনি, বা কাতারের কথা বলতে পারেন। এটিও কিন্তু মানুষের মনে প্রশ্ন। আবার একই রকম ভাবে যে আপনি দুর্বল বলেই যে চুপ থাকবেন, আর চুপ থাকলেই যে আপনাকে আপনি নিরাপদ থাকবেন, সেটিও অনেক মোটেই না, নিরাপদ থাকবেন না। আমার স্বার্থে আঘাত যদি, যে আমার স্বার্থের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে আমি তাকে খতম করব, তাকে শাস্তি করব। যে আমার সাথে তো আমার তল বিবাহক, আমার কথা শুনে তাকে আমি আমার তল বিবাহক হিসাবে রাখবো আপাতত। আচ্ছা, আপাতত ঠিক আছে। এই আমাদের সময়ও শেষ হয়ে আসছে। আমি রেজা ভাই, এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটি আলোচনা, বা আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, যুদ্ধটা যেই জিনিসটিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে হরমুজ। ইরান হরমুজ বন্ধ করার পরে আবার আমেরিকা সেটাকে ব্লক করে দিল, এবং মাত্র 16টি জাহাজ গত উইকেন্ড থেকে শুরু করলো, আজকে 3 দিনের মধ্যে মাত্র পারাপার হলো। এই যুদ্ধের মানে মূল চালিকা শক্তি বলা হচ্ছে, বা মূল যে ভূমিকা, সেটি হরমুজকে কেন্দ্র করে। আপনি কি মনে করেন যদি যুদ্ধবিরতি হয়ও, এই হরমুজ আগের ধাপে, মানে পুরনো যে হরমুজের ব্যস্ততা ছিল, সেটিতে ফিরে যাবার কোনো সম্ভাবনা আপনি দেখেন? আপনার কথাটার উত্তর দিয়ে আমি 1 মিনিট বা 30 সেকেন্ড নেবো মোহাম্মদুল ভাইয়ের কয়েকটা কথার উত্তর দেওয়ার জন্য, মানে যোগ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, বলতেই পারেন, হ্যাঁ। সেটা হচ্ছে যে আগের অবস্থায় কিন্তু আর কখনো কেউ ফিরবে না। ইরানেরও আগের অবস্থা যে যাবে না, হরমুজও আগের অবস্থায় যাবে না, যুক্তরাষ্ট্র আগের অবস্থায় যাবে না। এটা হলো এক কথায় সংক্ষিপ্ত। নতুন একটা ম্যাপ তৈরি হবে, নতুন একটা বলয় তৈরি হবে, নতুন একটা শক্তি তৈরি হবে এই মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ঘিরে। নতুন একটা মধ্যপ্রাচ্য দাঁড়াবে। সেটা কার পক্ষে যাবে, সভ্যতার পক্ষে যাবে না বিপক্ষে যাবে, সেটা বলতে হলে আরো সময় দরকার, এক নম্বর। আর দ্বিতীয় যেটা, মহোদয় ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি সবসময় শিখি, আমার এই দেশে প্রবাসে আমার লেখালেখির যাত্রা শুরু মোহাম্মদুল্লাহ ভাইয়ের পত্রিকা দিয়ে। প্রবাসী একটা পত্রিকা বের হতো, ওখান থেকে আমি লেখা শুরু। তার প্রেরণা। আমি মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে উত্তেজিত হলে কিছু সমস্যার সমাধান হয়, এবং শক্তি যার আছে শক্তি তার আছে বলয়, এরকম একটা বিষয় আমি স্বীকার করি। কিন্তু তবু একজন সচেতন মানুষ হিসাবে, একজন সরা পড়ার একটু অভিজ্ঞতা থাকার কারণে আমি মনে করি যে আমার শক্তি থাকুক বা না থাকুক, আমি দুর্বলের পক্ষে দাঁড়াবো, সবলের পক্ষে দাঁড়াবো না। যারা সবল, পশু শক্তি দিয়ে যারা বিশ্বকে দেখতে চায়, সমাজকে দেখতে চায়। আমি সমাজ বিজ্ঞানের ছাত্র। আমি সমাজকে, রাষ্ট্রকে দেখি সমাজের ভিতর দিয়ে। আমি কখনোই রাষ্ট্রকে রাজনীতির ভিতর দিয়ে দেখতে চাই না। রাজনীতি তৈরি করে সমাজের স্ট্র্যাটেজি, সমাজের শ্রেণীবিন্যাস, সমাজের উৎপাদন শক্তির রিলেশনশিপটাই তৈরি করে। সেই অর্থেই মনে করি যে আমরা যারা ম্যাটার করি না, এদিকেও নাই ওদিকেও নাই, রাষ্ট্র শাসন করি না, তারা অন্তত পক্ষে অন্যায়ের সমর্থন করবো না, যেহেতু তার শক্তি আছে। সেই অর্থে আমি ন্যায়ের পক্ষে, সেটা আমার ইউটোপিয়ান আইডিয়াও হোক যদি, তবে মনে করি যে আমি সেই দুর্বলের পক্ষে দাঁড়াবো। ওই নজরুলের একটা কথা আছে, নজরুল প্রায় বলতো যে আমি মাথা উঁচু করিয়া প্রতিবাদ করিতে পারি না বলিয়াই ঘাড় নিচু করিয়া দিচ্ছি। অতএব আমার অবস্থাও তাই। আমি হয়তো রাস্তায় দাঁড়াবো না, আমি হয়তো প্রতিবাদ করে অমুকে চালাও তমুকে চালাও বলতে পারবো না, কিন্তু আমি মনে করি আমি ঘাড় নিচু করে সেই কথাই বলবো, যাহা সত্য তাহাই সত্য, যাহা মিথ্যা তা যেন সত্য পরিণত করার অপচেষ্টা আমরা না। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে রেজা ভাই, ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলেছেন, নজরুলের উদাহরণও দিয়েছেন। আমাদের সময় কম। মোহাম্মদুল্লাহ ভাই, জাস্ট 1 মিনিটের মধ্যে আপনার কাছে জানতে চাই, একেবারে সময় আমাদের শেষ। সেটি হচ্ছে যেটি বলা হচ্ছে ডেডলাইনের আগে ডিল অথবা এক্সটেনশন, কিন্তু যদি ডিল বা এক্সটেনশন না পৌঁছায়, সেদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধ আবার শুরু করবেন। যুদ্ধ যদি আবার শুরু হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে বা বিশেষ করে তেলের বাজারে আপনি অস্থিরতাটা কেমন দেখতে পাচ্ছেন? এটা তো আরো বাড়বে ডেফিনেটলি। যুদ্ধ যদি আবার শুরু হয়, ইরানের উপর আক্রমণ হবে এবং ইরান হরমুজ প্রণালীতে মানে তখন ওইটা চলাচল যে কয়েক সপ্তাহ বন্ধ আছে, এটা বন্ধই থাকবে দীর্ঘদিন। যুক্তরাষ্ট্র যত চেষ্টাই করুক না কেন, পুরোপুরি ওটাকে ওপেন রাখতে পারবে না। খুব মানে একেবারে প্রত্যেকটা জাহাজকে আগে পিছু উপরে ভূমিতে সর্বত্র প্রহার দিয়ে নিরাপদ ভাবে পার করা সম্ভব হবে না। তো হরমুজ প্রণালীর দ্বারা পৃথিবীর 1/5 তেল ওই দিক দিয়ে চলাচল হয়।
ফলে ওইটা প্রচন্ড যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত, কারণ যুক্তরাষ্ট্রের তেলও আছে, গ্যাসও আছে, রপ্তানিও করার ক্ষমতা আছে, করছেও। যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না, নরওয়ে ক্ষতিগ্রস্ত হবে না, রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু পৃথিবীর অন্যান্য অধিকাংশ দেশ প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের অর্থনীতি প্রচন্ড ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা এমনিতেই মানে খুবই খুবই মানে আতঙ্কের সংকটের দিকে যাচ্ছে, সারা পৃথিবী সংকটের দিকে যাবে। তাহলে এটা একটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমি তবু আশাবাদী। আমি যেটা বলার চেষ্টা করছি, এটা বাস্তববাদী বিশ্লেষণের দিক থেকে আমি বলেছি। এইটা আমি যে অন্যায় সমর্থন করার কথা বলছি তা না, আমি নিশ্চয়ই আমরা সব মানুষই আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকা উচিত, কিন্তু এট দি সেম টাইম আমি মানে আই টেক এ লং লুক এট হিস্ট্রি। আমাদের অভিজ্ঞতা যেটা বলে সেটা আনফর্চুনেটলি সবসময় শক্তিমানরা, এই যুক্তরাষ্ট্র ধরা যাক, সমস্ত পৃথিবীর অর্থনীতি না দিয়ে যুক্তরাষ্ট্রের টোটাল সম্পদের 90% ওন করে 2% বা 1% লোক, 90% ওন করে। এইটা এই যুক্তরাষ্ট্রে মানে খুব অভাবী লোক আছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন $1 মিলিয়ন খরচা করলেও তার কোনো ক্ষতি হবে না, এরকম লোক আছে। এই অবস্থা না, দুঃখজনক। ঠিকই বলছেন মাহমুদুল্লাহ ভাই, আমাদের সময়ও শেষ হয়ে গেছে এবং বিশ্বব্যাপী যে বৈষম্যের ব্যাপারটি সেটি দিন দিন আরো প্রকট হচ্ছে, সেটি বোঝাই যায়। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হয়তো বা অন্যদিন আপনাদের সঙ্গে এইসব ব্যাপারে আরো ডিটেলস আমরা আলোচনা করব। ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ। যেমনটি আমাদের আলোচকরা বলছেন যে আগামী বুধবারে যে ডেডলাইনটি যদি এই ডেডলাইনের মধ্যে যে ডিল না পৌঁছায় তাহলে একটি শঙ্কা তৈরি হয়েছে। যেমনটি তারা বলছেন যে বিশ্ব অর্থনীতিতে একটি অশনি সংকেত শুরু হবে, বিশেষ করে তেলের বাজারে। সেটি একটি আসলে শঙ্কারই কারণ, কিন্তু তারপরে সবাই আশাবাদী, কারণ বিশ্বব্যাপী কোনো যুদ্ধই আসলে লম্বা সময়, দীর্ঘ সময় বা আজীবন চলতে পারে না। সবকিছুরই দিন শেষে টাইম লিমিট, সবকিছু সীমাবদ্ধ। তাই আশা করা যায় যে হয়তো বা দ্বিতীয়বার ইসলামাবাদ টকে দুই দেশ আসলে একটি ডিলে পৌঁছাতেও পারে। দেখা যাক কি হয়, আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।